দর্শক, আমরা রিপোর্টে দেখলাম এ সংক্রান্ত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হচ্ছি অধ্যাপক ডক্টর ইউসুফের সাথে। স্যার, শুরুতে যদি আমাদের একটু বলেন যে এই যে টানাপড়েনের সংকটে যে নতুন সংকট তৈরি হচ্ছে ব্যাংক খাতে, এই ব্যাংক খাতের যে অচল অবস্থা এবং সেখানে যে সংকট, এই সংকটের আসলে শেষ কোথায় যদি একটু বলি। জি, ধন্যবাদ। আসলে আমরা যেটি দেখলাম যে ব্যাংকিং খাত নিয়ে আমাদের যে ভালনারেবিলিটি এবং তার যে এখন বর্তমান অবস্থা, সেখানে সুশাসন আনা এবং সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কারণ যেই মাত্রায় খেলাপি ঋণ আমরা লক্ষ্য করেছি, সেটি আসলে উদ্বেগজনক। এবং কিছু কিছু ব্যাংকে আপনারা দেখেছেন যে পরিচালনা পর্ষদে সেটির পরিবর্তন আনা হয়েছে, যাতে ব্যাংকিং খাতে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং অবশ্যই এই যে খেলাপি ঋণের যে পরিমাণ, যদিও সরকারিভাবে বলা হচ্ছে এটি 2,84,000 কোটি টাকার মতো, বাট এটি হয়তো কারণ আমরা দেখেছি যে খেলাপি ঋণের যে ডেফিনিশন, সেখানে বিভিন্ন সময় এটির শিথিলতা করা হয়েছে। সুতরাং সেটা যদি আমরা সঠিকভাবে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটাকে আমরা বলি, যে আসলে ক্লাসিফাইড লোন কোনটাকে বলা হয়, সেরকম যদি হিসাব করা হয়, এটি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা কিন্তু আছে। কেউ বলছে যে এটি 4,00,000 কোটি টাকা হতে পারে, আরো বেশি হতে পারে, কম বেশি হতে পারে। তো সেই জায়গাটা খুবই উদ্বেগের একটা বিষয়, যে খেলাপি ঋণের যে পরিমাণ। এখন খেলাপি ঋণ পরিমাণ তো আমরা জানি, কিন্তু এই খেলাপি ঋণগুলো আদায় করাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ব্যাংকিং খাতে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, যারা ডিপোজিটার তাদের যদি আস্থা ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু আপনার ব্যাংকের যে লিকুইডিটি ক্রাইসিস, সেটা দূর করার পাশাপাশি আপনার যে খেলাপি ঋণ, সেই খেলাপি ঋণ যতটুকু সম্ভব দেশের প্রচলিত আইন এবং অন্যান্য যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, সেই ব্যবস্থার মাধ্যমে এই খেলাপি ঋণগুলো আসলে কিভাবে ফেরত আনা যায়। আহ, পাশাপাশি যারা ভালো ব্যবসায়ী, যারা ভালো ব্যবসা করছে, যারা খেলাপি না, তারা যাতে আবার ভালোভাবে ব্যবসা করতে পারে, তারা যাতে ইনসেন্টিভ পেতে পারে, পলিসি সাপোর্ট পেতে পারে, সেটিও আমাদের আসলে দেখতে হবে। তো সেটির উদ্যোগে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যে আসলে খেলাপি ঋণ পরিমাণটা কত, আসলে সেটি আসলে সবার আগে জানা দরকার। তো সেটি ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিস আছে, সেই অনুযায়ী যদি আমরা দেখেছি যে 3 ভাগে ভাগ করা হয়েছে, এবং সেটি যদি 1 বছরের বেশি সময় ধরে থাকে, তাহলে সেটিও খুব বেশি, মানে অনেক বেশি পরিমাণে খেলাপির তিনটা ভাগে আমরা দেখেছি যে ভাগ করা হয়েছে। তাহলে এই যে ভাগ করা, আমি মনে করি খেলাপি ঋণ যারা নিয়েছে, তারা শুধুমাত্র, অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে কারা খেলাপি। হয়তো প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে, কিন্তু এই প্রতিষ্ঠানের আসলে পরিচালনা পর্ষদ কারা, প্রতিষ্ঠানের পিছনে কারা আছে, কারা এটা এর জন্য দায়ী, সেই তাদের নামটাও আসলে প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। এর পাশাপাশি এই খেলাপি ঋণ আনার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে অর্থঋণ আদালত, এই অর্থঋণ আদালতে যে দীর্ঘসূত্রিতা, সেটাকে ওভারকাম করার জন্য অনেক পক্ষ থেকেই বলা হচ্ছে যে একটা বিশেষ ট্রাইব্যুনাল করা যায় কিনা, যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এর একটা সুরাহা করা যায়। তো সেই সেই জায়গাটাও আমি মনে করি যে আমাদের যে ব্যাংকিং রিলেটেড যে সংস্কার কমিশন আছে, তারা যে পরামর্শগুলো দিচ্ছে, সেই পরামর্শগুলোর যদি আমরা এনফোর্সমেন্টের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে এই বার্তাটা অন্তত যাবে, যে আমি মনে করি যে এই যে যাই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক থেকে বা সরকারের পক্ষ থেকে, কোনো ব্যক্তি যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, একটা হয় যে আমরা কোভিডের সময় দেখেছি কিছু ন্যাচারাল কারণেই অনেকে হয়তো খেলাপি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে সরকার পক্ষ থেকেও সেটি কিছু সাপোর্ট দেওয়া হয়েছে, সব মিলিয়ে এক ধরনের সেটা আমরা মেনে নিতে পারি। কিন্তু ইচ্ছাকৃত ঋণ খেলাপি, অথবা যে যখন লোন ডিসবার্স করা হয় তার কিছু দুর্বলতা আছে, এই যে বিষয়গুলো আছে, সেই বার্তাটা দিতে হবে। কেউ খেলাপি হয়ে, অর্থাৎ ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে সে কোনোভাবেই পার পাবে না, এই বার্তাটা দেয়াটা আসলে
খুবই জরুরি জনাব আবু এবং ইউসুফ, সেটি একটি কিন্তু বিষয়ে কেন্দ্রীয় জানতে চাই ব্যাংকের আপনার পক্ষ কাছে, থেকে সেটি যে হচ্ছে যে নানামুখী উদ্যোগ। দীর্ঘদিন ধরে আমরা এই আলোচনা করে আসছি যে ব্যাংকিং খেলাপি যাতে না হয় সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, কিন্তু যারা বন্ধ ঋণ গ্রহীতা রয়েছে তাদের তো একটু সুযোগ সন্ধানী আছেই, কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টে যারা থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, তাদেরকে এখানে গুরুত্ব দেওয়া দরকার কিনা এই ঋণ বিতরণে? অবশ্যই, কারণ আসলে আপনাকে তো, যেটা আমরা বলি, রুটে আপনাকে মেইন উদ্যোগটা গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন আমরা ডিসবার্স করি, সেই একটা ঋণ যখন অনুমোদন হয়, সেই অনুমোদনের প্রক্রিয়াটায় যাতে কোনো ধরনের দুর্বলতা না থাকে, সেখানে স্বচ্ছতার সাথে দেওয়া হয় এবং যারা ক্রেডিবল, তার যে কোলেটারেলটা নেওয়া হচ্ছে, অথবা ব্যাংক যে অন্যান্য যে সমস্ত গ্যারান্টার হতে পারে, কোলেটারেল হতে পারে, সেগুলো যাতে প্রপার ভ্যালুয়েশন থাকে এবং সেটা ব্যাংকের যাতে সুরক্ষা হয়। আসলে ব্যাংকের সুরক্ষা মানে কি? আমানতকারীদের সুরক্ষা। অর্থাৎ এই যে আমরা দেখি অনেক দুর্বলতার কারণে দেখা যাচ্ছে যে যেই কোলাটেরাল দিচ্ছে, দেখা গেছে যে সেই কোলাটেরাল যে যখন মূল্যায়ন করা হয়, সেটা অনেক বেশি পরিমাণে বাজার ভ্যালুর চেয়ে দেখা যাচ্ছে বেশিটা দেখানো হয়। অর্থাৎ অ্যাকচুয়াল যে কোলাটেরাল, এবং যারা এটা ইভ্যালুয়েট করছে তাদেরকেও আসলে, কারণ আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের যে তারা যারা ইভ্যালুয়েট করছে তারা যাতে এনলিস্টেড থাকে, প্লাস হচ্ছে তারাও যাতে জবাবদিহির আওতায় থাকে, যে সে যখন একটা বাজার মূল্য যখন নির্ধারণ করছে কোন একটা কোলেটারেল, পাশাপাশি যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, যে প্রত্যেক ব্যাংকের যে পরিচালনা পর্ষদ, তাদেরও আসলে এই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত, যে এই লোনটা আসলে যখন অনুমোদন করা হয়েছে। একটি বিষয় প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে আইএমএফ যেহেতু বলেছে যে প্রায় সবকিছু মিলে অবলোপনকৃত ঋণ সহ প্রায় 4 লাখ কোটি টাকা হবে আমাদের প্রায় খেলাপি, সেক্ষেত্রে তাদের যেহেতু শর্ত ছিল যে খেলাপির পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে হবে তাদের ঋণ কাঠামো, ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের, সেটি আসলে নতুন করে যে 25% হয়ে যায় ঋণ বিতরণের ক্ষেত্রে খেলাপি, সেটি কোনো প্রভাব পড়বে কিনা আইএমএফ এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে? না, আমি মনে করি না। সঠিক তথ্যটা দেওয়া উচিত। আইএমএফ এর উদ্দেশ্য, বা আমাদের যারা এই ব্যাংকিং খাত নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, বিশ্লেষণ করছেন, বা আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে আরম্ভ করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সবারই উদ্দেশ্য হচ্ছে একটা স্বচ্ছতার মধ্যে জিনিসটাকে নিয়ে আসা। তো আইএমএফ যদিও আমরা বলছি 3.5 লাখ কোটি টাকা বা 2,84,000 কোটি টাকা, কিন্তু এটি তো আমরা যদি, কারণ আমরা দেখেছি অনেক সময় খেলাপি ক্ষেত্রে অনেক ধরনের আপনার যে ডেফিনিশনাল প্রবলেম আছে, অথবা অনেক কিছু মামলার যেগুলো বিচারাধীন আছে সেগুলো কিন্তু খেলাপি বলা হচ্ছে না। তো সেই জায়গাটার সঠিক তথ্যটা আসলে এখানে জানাটা খুবই দরকার। আসলে কত লাখ কোটি টাকা? আইএমএফ যদি 4 লাখ কোটি টাকা বলে, সেটি আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকেও আসলে একটা উদ্যোগ গ্রহণ করে যে প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণটা আসলে কত আছে, তাহলে সেটা এখন যেই বাস্তবতা সেটা 16% আছে, সেটা 16% যদি ডেফিনিশনাল কারণে, এবং সেটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটাকে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা আছে, তো সেটা ফলো করতে গিয়ে যদি এটি 25% হয়, তাহলে আমাদের বেস লাইনটা হবে আসলে 25%। সেখান থেকে আমরা কিভাবে কমে আনতে পারি, ছোট্ট করে বলবেন কিনা যে গ্রাহকদের মাঝে কোনো আশঙ্কা তৈরি হবে কিনা এতে? না, ব্যাংকিং খাত নিয়ে তো এক ধরনের গ্রাহকদের যে কনফিডেন্সের অভাব আমরা দেখেছি বিভিন্ন সময়ে, যে কিছু কিছু ব্যাংকের থেকে গ্রাহকরা অতিরিক্ত টাকা উত্তোলন করে নিয়েছে। পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংকের কিছু কার্যকরী উদ্যোগের ফলে দেখা যাচ্ছে যে এখন আবার সেন্ট্রাল ব্যাংক থেকে এই বার্তাটা দেওয়া হয়েছে, গ্রাহকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, সেটি যেই ব্যাংকই হোক। এই যে একটা ইতিবাচক বার্তা সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়া হয়েছে, সেটি আবার গ্রাহকদের যে আস্থার জায়গাটা কিন্তু তাদের ফিরিয়ে আনছে। তো আশা করছি যে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এটি যদি স্বচ্ছতার সাথে, এবং তার এনফোর্সমেন্টটা যদি গ্রাহকরা দেখে যে খেলাপি ঋণ হয়ে কেউ পার পাচ্ছে না, অথবা তাকে উপযুক্ত যে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, একটা দৃষ্টান্তমূলক কিছু করা হচ্ছে, তখন কিন্তু আসলে আমি মনে করি যে গ্রাহকদের যে অস্বস্তিকর পরিস্থিতি সেটা কাটিয়ে উঠে তারা একটা স্বস্তির জায়গায় আসতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংক খাতে লুটপাট এবং খেলাপি অর্থ নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ও অধ্যাপক এম আবু ইউসুফ।